আমাদের নিমায়ের পরমায়ু অক্ষয় হোক। অক্ষয় পরমায়ু নিয়ে আমি কি করব গুরুদেব? বরং আমায় এই আশীর্বাদই করুন, যাতে আমি প্রাণে ভাব পাই, ভক্তি পাই, বিনয় পাই। শুধু আশীর্বাদ চাইছো বৎস? এত বড় একটা দ্বৈরথে প্রবৃত্ত হবে তুমি, একটু আলোচনা করে নেবে না? গুরুদেব, আমি যতদিন শিক্ষার্থী ছিলাম ততদিন আমার জীবনের সমস্ত সমস্যার ভার আপনাদের কাঁধের উপর দিয়ে আমি নিশ্চিন্ত ছিলাম। কিন্তু এই টোল আমার জীবনের প্রথম জীবিকা, আমার প্রথম উপার্জনের আশা। এর প্রতিষ্ঠার দায় দায়িত্ব আমাকেই নিতে হবে। থাক নিমাই, থাক। এই বৃদ্ধ বয়সে তোমার সঙ্গে তর্কে প্রবৃত্ত হয়ে আমি আর হাস্যাস্পদ হতে রাজি নই। কেন আমায় লজ্জায় ফেলেন গুরুদেব? বিশ্বম্ভর, তুমি কিন্তু সমস্ত বিষয়টাকে খুব হালকা ভাবে নিও না। দেখো, এতদিন তোমার সঙ্গে আমাদের সম্পর্ক ছিল তর্কের হেতু প্রশিক্ষণ, অর্থাৎ কিনা তোমার মেধা, তোমার বিদ্যে বুদ্ধি তাকে ধার দেওয়ার জন্যই আমরা বিভিন্ন সময় বিভিন্ন তাত্ত্বিক তর্কের অবতারণা করেছি। কিন্তু এখন দেখতে পাচ্ছি প্রকাশ্য সভায় দাঁড়িয়ে এই বৈদিক ব্রাহ্মণরা যেভাবে তর্কের চালনা করছেন, তার অন্দি সন্ধি কিন্তু ভীষণ আলাদা। আর সে ব্যাপারে তোমাকে শিক্ষা দেওয়ার জন্যই তোমাকে এরকম ভাবে তড়িঘড়ি ডেকে পাঠানো। সে বিদ্যা আমায় দেবেন? তুমি ভুলে যাচ্ছ নিমাই যে আমিও আদতে বৈদিক ব্রাহ্মণ। কিন্তু কথা হচ্ছে যে তুমি কি আমার উপর আস্থা রাখতে পারবে? গুরুর উপর তো আস্থা রাখা যায় না। গুরুর উপর রাখা যায় ভক্তি, করা যায় অর্পণ। আর আমি তো নিজেকে আপনাদের পায়ে সঁপে দিয়েছি। ছেলের কথা শোনো। হ্যাঁ রে নিমাই, তুই যে আচার্যদেবের কাছে এসেছিস, তোর মা জানে? হ্যাঁ জানে। কিন্তু কেন? নইলে খবর পাঠাতে হতো। তোর এখানে পাঠ চুকে গেলে তোর সঙ্গে আমার কিছু কথা আছে। পণ্ডিত, আগে অনুমতি দিন, ভিতরে যাই, হেসেল পড়ে আছে। আগে আসো। নিমাই রে, আমার সঙ্গে একটু আয় ভেতরে, তোদের আমি জল মিষ্টি দিই। আগে আপনি আমাকে আজকে ক্ষমা করবেন, আমার শরীর কিন্তু বিশেষ ভালো না। তাহলে নিমাই, তুমি এক কাজ করো, তুমি জগদানন্দকে নিয়ে তোমার মার কাছে ভেতরে যাও। আমি গঙ্গা দাসের সাথে কিছু কথা বলি। আসি, আসি গুরুদেব। এসো, আসুন। আচার্য, আপনি কি কোনো রকম শঙ্কা বোধ করছেন? শঙ্কা কি এক গঙ্গা দাস, শঙ্কা অনেক। নিমাই মেধাবী, বুদ্ধিমান, কিন্তু পৃথিবীতে টিকে থাকার জন্য সে কোন রকম কৌশলের আশ্রয় নিতে রাজি নয়। তার ওই বৈষ্ণব ভাব, শান্ত গলা আর মিষ্টি হাসির পেছনে একটি অতি একরোখা গোয়ার ছেলে আছে, সে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ। আগে সে আমি আর বুঝতে পারি না। বিশ্বম্বরের সঙ্গে আমি এতদিন আছি, হ্যাঁ বলা যেতে পারে ও এক এক সময় এমন এক একটা ব্যবহার করে, সংসারে যাকে হঠকারিতা বললেই হয়। এই দেখুন না, সেদিন ওর লেখা সুন্দর টিকাখানা ওই রঘুনাথের সঙ্গে তর্ক করে গঙ্গাবক্ষে বিসর্জন দিল। এই ঘটনা শুনে আমি এত উত্তেজিত হয়ে পড়েছিলাম। কার সঙ্গে তর্ক, কি শাস্ত্র নিয়ে তর্ক, কোনো কিছু না জেনে সে মুকুন্দের বাড়িতে তর্কের আহ্বানে সাড়া দিয়ে বসলে। আর ওই ব্রাহ্মণদের নানা রকম প্যাঁচ, নানা গঙ্গাদাস, তার জন্য আমাদের কোনো রক্ষা কবচের ব্যবস্থা করতে হবে। আচার্য, আমার মনে হয় আমাদের উপস্থিতিতে এই তর্ক বেশি দূর গড়াতে পারবে না। তার কারণ হলো, আমি সেই তর্ককে অঙ্কুরেই বিনাশ করার একটা উপায় বার করে ফেলেছি। কিরকম? দেখুন, ওই ব্যাকরণের ওপর নিমাই একটি সুন্দর টিকা রচনা করেছেন, যাকে বলা হয় কলাপ ব্যাকরণের টিকা। আচার্য, মানে এ কথা আপনার কাছে প্রকাশ করলে হয়তো আমার দম্ভ হয়ে যাবে। নবদ্বীপে অনেকেই বলে যে ব্যাকরণের ওপর গঙ্গাদাস পণ্ডিতের কিঞ্চিত জ্ঞান আছে আর কি। বিনয় এখানে বাতুলতা গঙ্গাদাস। নবদ্বীপে সবাই জানে যে ব্যাকরণের ব্যাখ্যায় তুমি সাক্ষাৎ পানি। আগে সে আমার পরম সৌভাগ্য আর আপনার আশীর্বাদ।
তবে আচার্য, আমি হলফ করে বলতে পারি, কলাপ ব্যাকরণের ওপর এত সুন্দর পুঁথি কিন্তু এর আগে আর রচনা করা হয়নি। সেই পাণ্ডুলিপিখানি এখন কোথায়? তোমার কাছে? মহারাজ, কোনো ক্রমেই যেন সে পাণ্ডুলিপি নিমাইয়ের হাতে ফেরত না যায়। মুকুন্দ সঞ্জয় কোথায়? আগে আপনারা বসুন, উনি বাইরে আছেন, আমি ডেকে দিচ্ছি। আপনারা বসুন। আসুন রামকুমার করো। কল্যাণ। এসো গঙ্গাধর। কিরে লক্ষ্মী, দাঁড়িয়ে আছিস কেন? আর আপনি পেছনে কেন বললো আচার্য? সামনে এসে বসুন। বিশ্বম্বর মিশ্র মহা আতঙ্কে বেচারা বল্লভাজ আর্যকে বলি হতে পাঠালেন। সেইটাই স্বাভাবিক। বড় ভাই সন্ন্যাস নিয়ে পালিয়েছিল, ছোট ভাই তর্কের ভয়ে পালালো। আর অদ্বৈত পণ্ডিত তো আগে অদ্বৈতবাদী ছিলেন, নিরাকার ব্রহ্মের উপাসক। শুনছি বৈষ্ণব হয়েছেন। তা গুরু যখন ঘন ঘন রং পাল্টান, তখন শিষ্য তো পাল্টাবেই। আচ্ছা যাদব, আগে এদের জীবনে কোনো কিছুতেই কি নীতি বলে কিছু নেই? আগে আছে আছে। কি কি কি? ওই যে চ পলায়তি সজীবতি, যে পালায় সেই বাঁচে, এই হলো ওদের নীতি। বয়োজ্যেষ্ঠদের প্রণাম জানাই। নবদ্বীপের সব উজ্জ্বল রত্নের উপস্থিত হয়েছেন, তাদের কাছে আমি জানতে চাই যে এর মানেটা কি। নদীর চার চক্রবর্তী আমাদের মতো অতিথি, তিনি এমন অর্বাচীন মন্তব্য করেন কি করে? নিমাই আমার পুত্র তুল্য। পুত্রবৎ? এই বয়সের প্রশ্নই তার চতুষ্পাঠীর বিরোধী আমরা। দেখো, সব কিছুরই একটা বয়স আছে। বলি, বাছুর দিয়ে তো আর মাঠে লাঙল দেওয়া যায় না, নাকি? বিশ্বম্বর মিশ্র কি সত্যি পালিয়েছে নাকি রসিকতা হচ্ছে? এটা কি নাট্যশালা? আচার্যগণ প্রণাম। স্বর্গদা জগন্নাথ মিশ্রের পুত্র বিশ্বম্ভরের প্রণাম গ্রহণ করুন। মিত্রবর্গ, আপনাদের প্রণাম। আপনারা সকলেই জানেন আমার পিতা স্বর্গে গেছেন অল্পদিন। আজ বাড়িতে মা বড় কান্নাকাটি করছিলেন, তাই এই বিলম্ব। আমাকে নিজ গুণে মার্জনা করুন। বাহ, তোমার গলাটা তো বেশ মধুর। বসো বাবা, বসো। কিন্তু এ বাড়ির চৌকাঠে দাঁড়িয়ে আমি যা শুনলাম, তাতে আমার বাবার নিন্দে আছে, আমার দাদারও নিন্দে আছে। এরা আমার পূর্বপুরুষ, আমার গুরু, নবদ্বীপের শ্রেষ্ঠ নৈয়ায়িক অদ্বৈত আচার্যদেবকেও আজ তার জীবনের নিদারুণ অপমান সইতে হয়েছে আমারই জন্য। এর উত্তর না দিয়ে কি
আসন গ্রহণ করতে পারি আমি? বৃহৎ কর্মের পূর্বে এরকম হয়। তুমি অত উত্তেজিত হও না বাবা। আচার্য, প্রণাম। আপনি পিতৃতুল্য। আজকের এই অপমান আপনাকে আমার জন্যই সইতে হলো। আমায় ক্ষমা করুন। বৃহৎ কর্মের আগে দুর্যোধন যখন শ্রীকৃষ্ণকে অপমান করেছিলেন, শ্রীকৃষ্ণ চুপ করে দাঁড়িয়ে শুনছিলেন কি? আমায় অনুমতি দিন, আমি এই বর্বরতার প্রতিবাদ করি। আমরা অনুমতি দিচ্ছি, বলো বিষ্ণু। ব্রাহ্মণদের পরেই সমাজে ভূস্বামীর অধিকার, তাই এই অনুমতির জন্য আপনাকে ধন্যবাদ জানাই। নদের চান জ্যাঠা, বাবা আপনাকে শ্রদ্ধা করতেন, তাই আপনাকে প্রণাম জানাই। যদিও আপনি শ্রদ্ধেয় নন, কারণ আপনি শুধু বয়োজ্যেষ্ঠ, ব্রাহ্মণ নন। এত স্পর্ধা! তোমাকে আমি কি বলছো নিমাই? ঠিকই বলছি। উত্তরাধিকার সূত্রে গায়ত্রী জপ করলে কেউ ব্রাহ্মণ হয় না। সমাজের মাথার উপর পা রাখার অধিকার তাকে অর্জন করে নিতে হয়। বিপদগামী ব্রাহ্মণ নরকের কীট। সমাজকে সে রক্ষিতার মতো ভোগ করে। ভক্ষক সে, রক্ষক না। আমি বলি, চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ বলে, বিপ্র বিপ্র নহে যদি অসৎ পথে চলে। তোমাকে আমি ভিটে ছাড়া করবো নিমাই। সে কাজটা বোধহয় অত সহজ হবে না যখন। এই বুদ্ধিমন্ত খাঁকে তো আপনি চেনেন। বিধবা মা আর এই ছেলেকে বিনা দোষে যে ছোঁবে, তার হাত আমি ভেঙে দেবো। পণ্ডিত মশাই, ব্রাহ্মণ কুলে আপনিই শ্রেষ্ঠ, কারণ আপনিই বুঝেছেন বেদান্তের সার কথাটি, যা আপনি আপনার জীবনেও প্রয়োগ করেছেন। অবশ্য হ্যাঁ, আপনাদের শাস্ত্রেই আছে, য পলায়তি সজীবতি। শান্তিলতার বিয়ের দিন আপনি পালিয়ে বেঁচেছিলেন, কিন্তু সংসারে কর্ণের মতো বোকাও আছে। রথের চাকা মাটিতে বসে গেলেও যুদ্ধক্ষেত্র থেকে পালাবার কথা চিন্তা করে না। সাধু সাধু। ভদ্রগণ, এবার আমারও কিছু বক্তব্য আছে। আপনাদের মনে আছে নিশ্চয়ই, নদের চাঁদ চক্রবর্তী মশাই নিমাইয়ের প্রসঙ্গে বলতে গিয়ে আমার বাছুরের প্রসঙ্গও টেনে এনেছিলেন। তা আমি বলি কি, আমার আপনার দুজনেরই তো বয়স হচ্ছে, তো এই বয়সে নিমাইয়ের মতন রূঢ় ভাষা প্রয়োগ করা কি আমাদের মানায়? তিনকাল গিয়ে তো এককালে ঠেকেছে। তাই বলি চক্রবর্তী মশাই, এই জীবনের শেষ ধাপে দাঁড়িয়ে আর বাতুলের মতন বাক্যালাপ করে শক্তি ক্ষয় করা কেন? আমি জানি স্মৃতিশাস্ত্রে আপনার কি অগাধ জ্ঞান, তবে বয়স হচ্ছে তো, আর বয়স হলে স্মৃতি বিশ্বাসঘাতকতা করে। আমার আর আপনার কাঁধে লাঙ্গল তুলে দিলেই কি আমরা মাঠ চাষ করতে পারবো চক্রবর্তী মশাই? বৃদ্ধ হয়েছি তো। তাই বলছিলাম যে এই নবীন কাঁচাদের ওপরে ভবিষ্যতের মাঠ চষার ব্যাপারটা ছেড়ে দিলে ভালো হয় না? বিশেষ করে আপনি তো বুঝতেই পাচ্ছেন যে আমার বাছুরটি খুব একটা মন্দ নয়। প্রণাম মুকুন্দ পণ্ডিত। এই বিরাট ব্রহ্মাণ্ডে আমরা দুটো ছোট মানুষ। আমাদের ক্ষুদ্র বুদ্ধির মধ্যে ছোট বড় মাপতে আজকে আমরা মুখোমুখি। মহাকালের কাছে সবই অর্থহীন। তাই আপনার কাছে হাত জোর করে বলছি, আমাকে আশীর্বাদ করুন। আমাদের মধ্যে যেই হারুক, যেই জিতুক, এই কনিষ্ঠর প্রতি আপনার যেন স্নেহ না হারায়। শ্রী বিষ্ণুর পাদপদ্ম স্মরণে রেখে বল,
স্বয়ং বাগদেবী তোমার জিহ্বায় অধিষ্ঠান করবে। একটা কথা মনে রেখো, জ্ঞানই সত্য, এবং সেই সত্যকে প্রকাশ করাই তোমার কাজ। আর সত্যের সামনে জ্ঞানী, অজ্ঞানী, পণ্ডিত, মূর্খ, উচ্চ নিচের কোনো ভেদাভেদ নেই। আসন গ্রহণ করো বৎস। আমি আমার মাকে প্রণাম জানাই, আপনাদের সকলকে প্রণাম জানাই। আসুন মুকুন্দ পণ্ডিত, আমরা যুগলে সরস্বতী বন্দনা করে জ্ঞানের সমুদ্রে অঞ্জলি দিই। না না না, আমি এর যোগ্য নই, আমি এর যোগ্য নই। আর পাপ পারিও না ঠাকুর, তুমি নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত, অদ্বৈত মিশ্র তোমার তুল্য নয়। আমি আমি নবদ্বীপের ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে বলছি, তুমি বিদ্যাসাগর। আজ থেকে তোমার পরিচয়, তুমি বিদ্যাসাগর বিশ্বম্ভর।